ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের অনুমোদিত একটা স্টেটমেন্ট আমার কাছে আছে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান সাবমিট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা রেসপেক্টেড ডক্টর, আমি সে কথাটা বলবো যে গরিব জনগণ সেবা পায় না, এটা ঠিক। এখন জিনিসের ঔষধের দাম যেভাবে বেড়েছে, এটা আমি যে কোনো একটা ঔষধের কথা বলছি, বাড়িতে 3 বছর আগে ছিল 150 টাকা, এখন হয়ে গেছে 250 টাকা। দ্রব্যমূল্য এইভাবে বাড়ছে। সাপ্লিমেন্টে আপনারটাও আসছে না, আমি জানি আপনার যেভাবে ফুলে উঠছে দ্রব্যমূল্য ফুলে উঠছে। আমি স্যার বলছি যে জনগণের দিকে তাকিয়ে আপনারা, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রথম বিধানসভায় বলেছেন প্রথম বছরে যে 50 লাখ থেকে 75 লাখ। এটা তো টাকা তো আর যা আছে তাই, তার থেকে গরিব জনগণের জন্য 10 লাখ টাকা করার জন্য আবেদন রাখছি। এটার ব্যবস্থা নেবেন এটা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি বলছি। ঠিক আছে, যে দৃষ্টি আকর্ষণ করছি স্যার, একটা কথা বলছি। আগের জন তো স্যার মাঝে মাঝে মাইকটা বন্ধ করে দিতেন, মনে হয় আপনার কাছ থেকে এটা আশা করি। এগুলি করে কেন সময় নষ্ট করেন? না না, আপনি তো একদিনই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসুন। যে প্রশ্নটা রেখেছেন সেটা এই মুহূর্তে আমাদের যে পিআফের যে এ পর্যন্ত যে আপনার এখানে আমাদের গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী ওনার এটা গ্রহণযোগ্যতার মধ্যে আসা। অ্যাকচুয়ালি বিআরপিরও কতগুলো কোন কোন ক্ষেত্রে আমরা করতে পারবো আমাদের বিআরএফ ফান্ডের টাকা দিয়ে, সেটাও মোটামুটিভাবে সকলেরই কিছু অবগতি আছে। তবুও মাননীয় সদস্য যেহেতু বলছেন, সেহেতু আমাকে এটা একটু বলতে হয় যে কিসের মধ্যে আমরা আছি, কিসে আমরা করতে পারবো। যেমন ধরুন স্কুল, সমাজ শিক্ষা কেন্দ্র, অঙ্গনওয়াড়ি এবং বালুবাড়ি বলেন, হোস্টেল, লাইব্রেরি, সরকারি বা স্থানীয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো যদি ভবন তৈরি করা যায়, তাহলে সেটা আমরা এই বিআরএফ ফান্ড থেকে করতে পারি। সাহায্যপ্রাপ্ত স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানগুলির ভবনও বাড়ানো যাবে, তবে শর্ত হচ্ছে প্রতিষ্ঠানটির অন্তত 3 বছর অস্তিত্ব থাকতে হবে। 2, গ্রাম সভা নগর মানুষের জন্য টিউবওয়েল, জলের ট্যাঙ্ক তৈরি করা বা জল সরবরাহের জন্য প্রয়োজনীয় আমরা এই কাজগুলো করতে পারি। গ্রামীণ সড়কের রাস্তা নির্মাণ অনেক সময় হয়, ছোটখাটো যেগুলো করতে হয় সেগুলো করতে পারি। কালবড় সেতু নির্মাণ, সেই বৃদ্ধ শারীরিকভাবে অক্ষমদের জন্য কমন শেল্টারও তৈরি করার সুবিধা এখানে আছে। স্থানীয় সংস্থা এবং স্বীকৃত জেলা বা রাজ্য ক্রীড়া সমিতির জন্য ভবন তৈরি, ক্রীড়া সমিতি ও শারীরিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য মাল্টিজিম সুবিধা তৈরি, সংস্থা সমিতির জন্য কলা ব্যবহার দেওয়া যেতে পারে। সরকারি বা কমিউনিটি জমি কিংবা আত্মসমর্পিত জমিতে সামাজিক বনায়ন, কৃষি বনায়ন এবং উদ্যান বাগান করাও এটা প্রবিধান আছে। গ্রাম, শহর ও নগরের পুকুর পরিষ্কার করা বা পুনঃকরণ এবং সরকারি সেচ ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন, সাধারণ গোবর গ্যাস প্ল্যান্ট, বিকল্প শক্তি ব্যবস্থা বা যন্ত্রপাতি স্থাপন, এই সংশ্লিষ্ট কাজগুলো। সেচের বাঁধ তৈরি, লিফট সেচ ব্যবস্থা, ভূগর্ভস্থ জলসেচ বা জলের স্তর পুনরায় ভরাট করার সুবিধা তৈরি করা যেতে পারে। গণগ্রন্থাগার ও পাঠকভঙ্গি, অ্যাকচুয়ালি যেহেতু উনি বলেছেন, হ্যাঁ যেহেতু বলেছেন আমরা কি করতে পারি, আবার কি করতে পারি না সেটাও আমি যাচ্ছি। তার মাননীয় মন্ত্রী, আমাদের জানা আছে আপনারা যদি গরিবের জন্য কাজ করতে চান তাহলে এই রুলটাকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, অ্যামেন্ড করতে পারেন। ঠিক আছে, আপনি বলেন, আপনি ধরে নিলাম আপনি সব জানেন, তাহলে আজকে যেটা এনেছেন সেটা আপনি পরিবর্তন করার জন্য আবেদন আপনার আছে। প্রশ্ন হচ্ছে কি, মাননীয় স্পিকার মহোদয়, স্পিকার মহোদয়, একটা জিনিস আমরা সকলে জানি যে সারা রাজ্যের মানুষের, যারা 100% মানুষের জন্য প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার জন্য যত লোক আমরা করতে পেরেছি, 50% বেশি লোক যেখানে ছিল না, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা
যোজনার মাধ্যমে আমরা করে দিয়েছি। 5 লাখ টাকা পর্যন্ত পরিবারের কোনো ব্যক্তি 1 বছরের মানে 2 বছরের মধ্যে কোথাও যদি এই ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে, সেটা এই ব্যবস্থার প্রবিধান আমরা রেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে জনআরোগ্য যোজনার মাধ্যমে করেছেন, বাকিটা তো প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা আছেনি। তো এতে গরিব মানুষের সুযোগ পাবে না, বা সেটা তো আমরা দেখছি না, এবং গরিব মানুষ সেই সুযোগের আওতার মধ্যে আসার জন্য সব ব্যবস্থা রাজ্য সরকার করেছে। সুতরাং এখানেও আমাদের চিন্তা করতে হবে যে উনি যে প্রবিধান রেখেছেন, সেই প্রবিধান যেটা অ্যামেন্ডমেন্ট উনি চেঞ্জ করতে চাইছেন, তো 10 লক্ষ টাকা যদি গরিব মানুষের জন্য করা হয়, কতজনের জন্য এই বিএফ ফান্ডের থেকে হবে? কোশ্চেন নাম্বার 1। আর যেখানে 100% মানুষেরই ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রী জনআরোগ্য যোজনার মাধ্যমে, সেটাও প্রশ্ন আছে। জাস্ট আমি আপনার অবগতি চিন্তা করি। ধন্যবাদ স্যার। আমার একটা সাপ্লিমেন্টারি একটা কোয়েশ্চেন। এখানে ওষুধের কথা বলা হয়েছে, যদি ব্যাপারটা হচ্ছে চিকিৎসাজনিত কারণ। এখানে আলোচনা হয়েছিল যে কোনো গরিব মানুষ তার চিকিৎসার জন্য যদি বহিরাজ্যে যেতে হয়, আমরা যারা বিধায়করা রয়েছে আমরা প্রস্তাব দিই নোডাল অফিসারের কাছে, লিমিট করে দিকটা সরকার, নো ইস্যু, যে it will not exceed the sum of rupees 1 lakh or 1.5 lakh, অলরাইট। কিংবা কোনো ওষুধের ম্যাটারে এত, বহিরাজ্যে যেতে হলে এত, they can always take the guide. এক্সট্রা বার্ডেন, ফিনান্সিয়াল বার্ডেনও ডক্টরের হচ্ছে। এখন হিউম্যান লাইফ নিয়ে এখানে একটা প্রশ্ন করেছে। বিনা চিকিৎসায়, উন্নত মানের চিকিৎসা ছাড়া কিংবা তার ফিনান্সিয়াল কনস্ট্রেন্টের প্রেক্ষিতে ওষুধপত্র জোগাড় করতে পারছে না, এবং ইটস ফ্যাক্ট that there has been a spurt in the last few years, there has been a spurt in the price of medicines. So এই প্রেক্ষিতে আমাদের যদি এন্টারটেনমেন্ট থাকে যে কনসিডারিং his or her financial constraint, আমরা যদি প্রস্তাব দেই, SDM can sanction an amount of rupees such and such, সেলিং করে দিক। আমার মনে হয় এই দপ্তরের এই জায়গায় আমার মনে হয় এটা রিকনসিডার করা উচিত, এবং আগামী দিনগুলোতে এই গাইডলাইন নতুন ভাবে তৈরি করে এটাকে কিভাবে করা যায়, এর মধ্যে গাইডলাইনের মধ্যে সেটা বিবেচনা করবেন, সেটা আমাদের একটা অনুরোধ। ঠিক আছে। শ্রী রঞ্জিত যাদব, এই পর্যন্ত গাইডলাইনে নেই, তো এখন ওনারা এটা তুলেছেন, গাইডলাইনে এটা নিয়ে পরিবর্তন করা যায় কিনা, এটা আমরা আলোচনা করে দেখবো, সেটা গাইডলাইন নেওয়া যায়। সাপ্লিমেন্টারি গ্রামের যারা আমাদের বিশেষ করে ট্রাইবেল অংশের মানুষ, আমার বিধানসভা কেন্দ্র অনেকে খোয়াইতে যখন থেকে অ্যাডমিশন হয় তাদের কোনো পয়সা থাকে না বলে, আমি নিজের একটা ML অফিস খুলেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার উনিও গিয়েছেন আমার অফিসে, আমি ওইখানে বসি, সপ্তাহে প্রায় 3-4 দিন আমি ওইখানে গিয়ে বসি। ওইখানে ডেলি একটা প্রেসক্রিপশন নিয়ে আসে, স্যার ওষুধ কিনতে পারি। আমি যখন অফিসে যাই 8-10 হাজার টাকা পকেটে নিয়ে যাই স্যার। বিকেলে আসার সময় আমার পকেটে আর থাকে না, কমপক্ষে আমি 1000 টাকা করে মানুষকে আমাকে দিতে হয়। আসার সাথে সাথে কান্না শুরু করে। তারপর এখানে জিবি হসপিটাল অ্যাডমিশন, মারা গেলে স্যার এখানে ডেড বডি নিয়ে যাওয়ার জন্য পয়সা থাকে না। শুধু আমার বিধানসভা কেন্দ্র নয় স্যার, ওই অমরপুরে আমার যেখানে পরিচিত সাবরুমের লোকরাও আমার কাছে আসে পয়সা স্যার। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং আমাদের ফাইন্যান্সিয়াল মিনিস্টারকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এটা যেন একটা সংশোধন করে, যাতে প্রত্যেকটা বিধায়ক মহোদয়রা যাতে এলাকার যে গরিব অংশের মানুষ চিকিৎসার জন্য খরচ যাতে আমরা দিতে পারি নোডাল অফিসারের মাধ্যমে, যেহেতু এটা SDM এর মাধ্যমে। আমরা শুধু একটা প্রেসক্রিপশন বা একটা নোটই পাঠাবো যে SDM এর কাছে, যে ওনাকে এই টাকাটা দিয়ে দেন উইথ ওনার প্রেসক্রিপশন সহকারে। ঠিক আছে, ঠিক আছে। এটার জন্য আমার একটা অনুরোধ থাকলো আর কি। ধন্যবাদ স্যার। মুখ্যমন্ত্রী আছে, এটা আছে ঠিকই, অনেকে কিন্তু এগুলি করতে পারে না। ঠিক আছে, এখানে ILS এর সবসময় মন্ত্রী, আমি যেটা বলছি স্যার, ইট ইজ একটা প্রশ্ন নিয়ে আমরা বাকি প্রশ্ন যখন মাননীয় মন্ত্রী বলছে আমি পরীক্ষা নিরীক্ষা মাননীয় মন্ত্রী এরপরে সাপ্লিমেন্টারি হয়
মাননীয় মন্ত্রী বলেন। মাননীয় সদস্য সুদীপ বাবুর প্রস্তাবনা তোলার পরে আমি বলেছি যে এটা আমরা বিচার বিবেচনা করা যাবে, কি করা যাবে ঠিক তেমনি মাননীয় সদস্য রঞ্জিত বাবু যেটা বলেছেন সে একই উত্তর। এটা বিচার বিবেচনা করা দেখা যাবে, অ্যারেঞ্জমেন্ট কোথায় চেঞ্জ করার পক্ষে বিপক্ষে কি আছে আলোচনা করে এটা আমরা। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। স্যার, মাই স্টার কোয়েশ্চেন টু রঞ্জিত দেববর্মা এবং দীপঙ্কর সেন মাননীয় এখানে বিধায়ক। দুইজন আছে, শ্রী রঞ্জিত দেববর্মা, শ্রী দীপঙ্কর সেন, একই কোশ্চেন। ঠিক আছে, হ্যাঁ বলেন শ্রী রঞ্জিত দেববর্মা। স্যার, মাই স্টার কোয়েশ্চেন নম্বর 20। মাননীয় স্পিকার স্যার, চন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি শুকরের ফার্ম এবং বিলোনিয়া বিধানসভার চিত্তামারাতে গরু, ছাগল, শুকর, হাঁস এবং মুরগির বৃহৎ একটি ফার্ম গড়ে তোলার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর, রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি শুকরের ফার্ম স্থাপনের পরিকল্পনা আপাতত দপ্তরের নেই এবং বিলোনিয়া বিধানসভার চিত্তামারাতে গরু, ছাগল, শুকর, হাঁস এবং মুরগির বৃহৎ একটি ফার্ম গড়ে তোলার দপ্তরের আপাতত কোন রকমের উদ্যোগ নেই। ত্রিপুরা রাজ্যে তবে আমরা প্রত্যেকটি জেলাতে একটি করে ক্যাটেল ফার্ম নির্মাণের পরিকল্পনা দপ্তর নিয়েছে এবং সেই অনুযায়ী আমরা প্রপোজাল মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন ডোনারের কাছে আমরা পাঠিয়েছি। এটা যদি আমরা অ্যাপ্রুভাল পাই তাহলে আমরা সাবসিকুয়েন্টলি সেগুলি নির্মাণ করব। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? শুকরের, ছাগল, হাঁস বা মুরগির খামার এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু গরুর খামারের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলায় একটি করে গাভীর খামার গড়ে তোলার প্রস্তাব মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট নর্থ ইস্টার্ন রিজন ডোনারের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে আমরা পর্যায়ক্রমে সেগুলি নির্মাণ করব। আমার সাপ্লিমেন্টারি হচ্ছে, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে খোয়াই ডিস্ট্রিক্টে যখন উনি রিভিউ মিটিংয়ে যায় ডেমিয়েটে, তখন আমি ওনাকে অনুরোধ করেছিলাম। উনি বলেছিলেন আপনি আমাকে একটা চিঠি দিন। আমি এর আগেও একটা চিঠি দিয়েছি, এটা উত্তরটা পেয়েছি, তখনও আশাব্যঞ্জক নয় যে, এবং পরবর্তী উনি বলছেন আপনি আমাকে আর একটা চিঠি দেন, আমি দিয়েছি। কিন্তু আজকে খুবই দুঃখিত যে এটা কোনো পরিকল্পনা নাই উনি বলেছেন। কিন্তু আমি আমাদের যে খোয়াই ডিস্ট্রিক্টে চাকমাগাতে একটা শুকরের ফার্ম আছে, ওইখানে যতটুকু যে শুকরের যে ইয়েটা হচ্ছে, বাচ্চা ইয়েগুলি বিতরণ হচ্ছে, সেগুলি ঠিক যতটুকু ওনার গ্রোথ হওয়া যতটুকু সেই রকম হচ্ছে না। আর খোয়াই ডিস্ট্রিক্টে অনেক জায়গায় প্রাইভেট যে শুকরের খামারগুলি আছে, সেখানে অনেক সময় বিভিন্ন সময় রোগ হয় এবং সুস্থ সেখানে শুকরের বাচ্চা পাওয়া খুব কম, সম্ভাবনা কম। তাই জন্য আমি অনুরোধ করছি, যেহেতু ত্রিপুরাসা এলাকায় শুকরের ফার্ম যদি করা হয় এবং ত্রিপুরাসারে শুকরের মাংসটা আজকাল সবাই, শুধু ত্রিপুরাসা না, বাঙালি অংশের মানুষের শুকরেরটা খুব খায়, বিশেষ করে মজদেং সব অংশের মানুষটা ভালো পায়। আমাদের মন্ত্রী মহোদয় মজদেংটা খুব ভালো পান। তাই আমি অনুরোধ করবো, আবার এই বিধানসভায় দাঁড়িয়ে অনুরোধ করবো যেন রামচন্দ্রঘাটে একটা শুকরের ফার্ম করার জন্য আপনি আগামী ইয়েতে ব্যবস্থা করেন। ঠিক আছে। আমরা এখন পাচ্ছি না, কারণ গরুর দুধ এখন পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। অপরদিকে হাঁস, ডিম, মাংস এগুলোরও ভীষণ দাম এবং চাহিদা মতো মানুষ এখানে পাচ্ছে না, কিন্তু মানুষের প্রোটিন খুব দরকার। তো সেদিক থেকেই আমার এই প্রস্তাবটা সেখানে আনা যে বেলুনিয়া মহকুমাতে একটিও এই ধরনের সরকারি ফার্ম সেখানে নেই, অথচ বেলুনিয়া একটা বৃহৎ সাব ডিভিশন, প্রচুর জনসংখ্যা। চিত্তামারাটাকে বেছে নিয়েছে, সেখানের মধ্যে জাতি উপজাতি উভয় অংশের মানুষরা সেখানে বাস করেন এবং ওই জায়গাটা এই ধরনের একটি ফার্মের অত্যধিক প্রয়োজনীয়তা সেখানে রয়েছে। মন্ত্রী যখন রিভিউ মিটিংয়ে গিয়েছিলেন তখন আমি বলেছিলাম, আজকেও একটা চিঠি আমি ওনাকে সেখানের মধ্যে দিয়েছি। প্রতিশ্রুতি না, আমার কথা হচ্ছে মাননীয় মন্ত্রী অত্যধিক গুরুত্ব সহকারে, যেহেতু সাব ডিভিশনের মধ্যে একটি ফার্মও সেখানের মধ্যে নেই, সেই জায়গাতে আমি এটা বলেছি এই ধরনের একটি ফার্ম গড়ে তোলা অত্যধিক প্রয়োজন এবং মানুষ সেটা চাইছে। মন্ত্রী যাতে এই বিষয়টা অত্যধিক গুরুত্ব সহকারে সেখানে দেখেন। ঠিক আছে। এবং দীপঙ্কর সেন দুজনই খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে রেজ করেছেন। আমি আপনাদের অবগতির জন্য জানাই, এই মুহূর্তে আমাদের কাছে 10টি এক্সোটিক জাম্প প্লাজা আমাদের পিক ফার্ম রয়েছে ত্রিপুরাতে। তার মধ্যে আপনার জেলাতে
আমাদের হাওয়াই বাড়ি যেটা তেলিয়ামুড়ার পাশে রয়েছে, এবং রিসেন্টলি আমি সেখানে আরো কিন্তু প্রায় 4টা অতিরিক্ত শেড আমরা নির্মাণ করেছি, অফিস আলাদা নির্মাণ করেছি, যাতে সেখানে নাম্বার অফ প্রোডাকশন ইনক্রিজ করা যায়। এবং তার সাথে সাথে আমাদের একটা বড় স্কিম চলছে, সেটা হচ্ছে NLM স্কিম, ন্যাশনাল লাইভস্টক মিশন। ন্যাশনাল লাইভস্টক মিশনের আন্ডারে কিন্তু আমরা প্রাইভেট এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট করছি খুব দ্রুতভাবে। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার বিধানসভা এলাকায় শ্রী রবীন্দ্রচন্দ্র দাস রামচন্দ্র ঘাট, শ্রী দুর্জন দেববর্মা আমপোড়া পদ্মবীর, শ্রীমতী সাবিত্রী কলই চরণমণি পাড়া, সর্দুকারকারী বিসি তেলিয়ামুড়া, এই জায়গাতে কিন্তু আমরা NLM এর মাধ্যমে সাবসিডি 50% সাবসিডি দিয়ে আমরা ফার্ম এস্টাবলিশ করছি। এবং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে সব রকমের সাপোর্ট, তার মেডিকেল সাপোর্ট, ফিড সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, আমরা কিন্তু সবগুলি দিচ্ছি যাতে তারা সেখানে ডেভেলপ করতে পারে। এবং আমরা দেখছি সেখানে অনেক বেশি প্রাইভেট এন্টারপ্রেনাররা এগিয়ে আসছেন এবং তারা উপকৃত হচ্ছে। কিন্তু প্রথম কথা হচ্ছে, আপনার বিধানসভায় যে আমরা নির্মাণ করবো, উদ্দেশ্য কি? আমাদের ফার্ম নির্মাণের উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আমাদের রাজ্যে হাই ইয়েল্ডিং জার্ম প্লাজম আমরা প্রোভাইড করতে পারি। অর্থাৎ আমরা যেমন বাইরে থেকে প্যারেন্ট লাইন আনছি, লন্ডন থেকে আমরা অনেক আগে এনেছিলাম পিওর প্যারেন্ট লাইন বা ব্রিড, এগুলির সাথে আমরা আমাদের রাজ্যের যে লোকাল ব্রিড আছে তাকে ক্রস করে আমরা হাই ইয়েল্ডিং বা উন্নত মানের প্রজাতির শুকর আমরা দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস সার্ভিস হচ্ছে সারা রাজ্য থেকে। এর বাইরেও আমরা চাইছি প্রাইভেটকে যাতে আমরা এন্টারপ্রেন করতে পারি। আমি যদি আপনার বিধানসভায় খুলি, আপনার বিধানসভার লোকের কিন্তু কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, তখন কিন্তু গভর্নমেন্টের সিস্টেমে চলে আসবে। কিন্তু আমরা চাইছি যাতে বেকাররা স্বনির্ভর হয়, আমরা বাইরে থেকে সাপোর্ট দিচ্ছি। হাওয়েভার আমরা চেষ্টা করবো যাতে আপনার বিধানসভাতে হয়। তো আমরা পরবর্তী বাজেটের প্রয়োজনে অথবা আমাদের ডোনার বা NEC-তে যেটা আমরা প্রপোজাল পাঠাই, প্রয়োজনে আপনার বিধানসভার জন্য আরেকটা আমরা পাঠাতে পারি এবং সেখানে যাতে করা যায় সেটা দেখব। আর মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন যেটা বলেছেন যে আপনার এখানে নেই, এটাও ঠিক না। আপনার জেলাতে প্রায় 3টি আমাদের ফার্ম আছে, কিন্তু একটা BC মনুতে একটা এবং জলেফার সাথে, এই 3টা পিক ফার্ম আমাদের সেখানে আছে। এর বাইরে আমাদের প্রাইভেট এন্টারপ্রেনার অনেকজনের নাম আছে, আমি বললে অনেক সময় লাগবে। তদুপরি আমার মনে আছে রিভিউ মিটিং আপনি বিষয়টা রেজ করেছিলেন, আমি বলেছিলাম প্রপোজাল আসার জন্য, কিন্তু আজকে আপনি দিয়েছেন আপনি প্রপোজাল কিন্তু পাঠাননি আপনি। তারপরে আমরা ক্যাটেল ফার্ম কিন্তু করছি, আমি কিন্তু বক্তব্যে বলেছি ক্যাটেল ফার্ম আমরা রিসেন্টলি অলরেডি আমরা ডোনারে পাঠিয়েছি। আমরা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল পেলেই আমরা কিন্তু 8টি জেলাতে একটা আমরা ফার্ম করতে যাচ্ছি। এর বাইরে অতিরিক্ত আমরা প্রত্যেকটা জেলাতে গৌশালা নির্মাণ করছি। অলরেডি আমাদের 6টা জেলাতে ল্যান্ড আইডেন্টিফাই হয়ে গেছে, বাকি 2টো বাকি আছে, এটাও রিসেন্টলি কমপ্লিট হবে। তো আমরা চাইছি আগামী কিছুদিনের মধ্যে গৌশালাও যাতে আমাদের 8টি জেলাতেই করা যায়। তো আমরা আশা করছি আগামী দিন আপনাদের জেলা বা বিধানসভা কেন্দ্র এই সমস্ত উদ্যোগ গ্রহণ করা হবে। তো প্রশ্ন উত্থাপন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নিয়মিত অধ্যাপক অধ্যাপিকা, 160 জন পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 654 জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন, অর্থাৎ 1279 জন রয়েছে। NCTE স্বীকৃত প্রফেশনাল ডিগ্রি কলেজে ছাত্র ও বিষয়ের 30:1 অনুপাতে 46 জন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন। বর্তমানে ওই কলেজগুলিতে মোট 53 জন নিয়মিত অধ্যাপক অধ্যাপিকা, 15 জন পোস্ট গ্রাজুয়েট টিচার এবং 39 জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন, অর্থাৎ মোট 107 জন রয়েছে। AICTE স্বীকৃত রাজ্যের বিভিন্ন কলেজ ও পলিটেকনিক্যালগুলোতে ছাত্র ও বিষয়ের 25:1 অনুপাতে 120 জন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন। বর্তমানে সেই কলেজগুলিতে 143 জন নিয়মিত অধ্যাপক অধ্যাপিকা, 1 জন পোস্ট গ্রাজুয়েট টিচার, 85 জন লেকচারার এবং 39 জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন, অর্থাৎ মোট 268 জন রয়েছে। আমার যতটুকু মনে হয় 60:1 যে বলছেন, কোথেকে সেই ডাটাটা পেলেন আমি জানি না। আমরা UGC ওয়েবসাইটে ঢুকে যখন আমরা সার্ফিং করি তখন আমরা দেখি ইট ইজ 25:1। এখন আপনি বলছেন 60:1 এর হিসেব অনুসারে তো ইউ আর হ্যাভিং সারপ্লাস। আমরা যে
তথ্যটা পেয়েছি ইজ 25:1। আপনি চেক করে নেবেন, বিকজ যে রিপ্লাইটা তো আপনি তৈরি করেন না, দপ্তর তৈরি করে দেন, প্লাস ইউ জাস্ট গেট ইট চেকড। এটা 60:1 হতে পারে না। যদি তাই হয়, এবং কত পার্সেন্ট এই যে টোটাল স্যাংশন পোস্টের ইউজিসি রুলস এন্ড রেগুলেশন মোতাবেক স্যাংশন পোস্টের কত পার্সেন্ট আপনি গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ করতে পারে, মানে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে টোটাল স্যাংশন পোস্টের 20% আপনি অ্যাবজর্ভ করতে পারেন গেস্ট লেকচারার হিসেবে। মাননীয় যখন এই দপ্তরটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ছিলেন, এই যে 25টি সাধারণ ডিগ্রি এবং 5টি পেশাদারি ডিগ্রি কলেজে গত 12ই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব যে উদ্যোগটা দিয়েছিলেন, 72,009 জন ছাত্রছাত্রী তখন ছিলেন, এবং 25:1 হিসেবে 2,880 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দরকার। কিন্তু বর্তমানে রয়েছে 661টি স্যাংশন পোস্ট আর 201টি ভ্যাকেন্ট পোস্ট, অর্থাৎ 460 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মধ্যে 20-25 জন ইতিমধ্যেই রিটায়ারমেন্টে চলে গেছে। তাহলে শিক্ষা ব্যবস্থা বর্তমানে এই 2,400 জন আরো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের প্রয়োজন রয়েছে। আপনি যদি রেশিও 60:1 ধরে থাকেন, ফাইন, অ্যাবসলিউটলি, আই হ্যাভ গট নাথিং টু সে, বাট আই নো দিস ইজ নট আ ফ্যাকচুয়াল। এবং এই যে নেট সেট পিএইচডি পাস করা যাদেরকে আপনি গেস্ট লেকচারার হিসাবে আপনি অ্যাবজর্ভ করছেন, আপনি বলছেন ইউজিসি রুলস এন্ড রেগুলেশন মেনে দেখে নেওয়া হচ্ছে। আমার মনে হয় হামলি ডিফার উইথ ইউ, এই জায়গায় নেই। নেট সেট পিএইচডি পাস করা ছাড়া অনেক এমনিতে মাস্টার ডিগ্রি হোল্ডাররা তারও অ্যাবজর্ভ হয়েছে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে। দিস ইজ এগেইনস্ট দ্য ইউজিসি রুলস এন্ড রেগুলেশন। এবং দেখা গেছে ইডেন লেফট ফ্রন্টের জামানায় যারা পিজিটি হিসেবে যাদেরকে অ্যাবজর্ভ করেছিল, পরবর্তী সময় যাই হোক দে হ্যাভ ম্যানেজড, তারা কিছু পিএইচডি ফিএইচডি করে তারা এখন একটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারের প্রেক্ষিতে তাদেরকে অ্যাবজর্ভ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। কিন্তু পরবর্তী সময়ে এগুলো আবার বন্ধ হয়ে গেছে। এখন ভিজিটিং প্রফেসরের মধ্যে এরকম অনেক রয়েছে যারা নেট সেট পিএইচডি পাস করে। তো হাইকোর্টের রায়টা যদি আমরা ফলো করে সরকার যে পদক্ষেপটা গ্রহণ করলেন, এদের মধ্যে থেকে যারা ভিজিটিং প্রফেসর হিসেবে এখন দায়িত্ব পালন করছেন, why can't we absorb them directly from amongst them? নাম্বার 1। নাম্বার 2, আরেকটা মজাদার ব্যাপার হচ্ছে এই যে অ্যাডভার্টাইজমেন্ট করলেন, এই যে 200 কতটা পোস্টে 201টি বোধহয় পোস্টের জন্য, প্লাস আরো 200 পোস্ট বলছেন ফিনান্স অ্যাপ্রুভাল দিয়েছে, মানে 401টি পোস্ট। প্রবলেম হচ্ছে এখানে যেটা কারেক্টলি বলেছেন যে 40 ইয়ার্স আপনার দপ্তর তরফ থেকে 40 ইয়ার্স এবং টিপিএসসি ওটাই ফলো করছে আর একটা। অথচ ইউজিসি রুলস মোতাবেক যারা নেট সেট পিএইচডি পাস করা তাদের there is no upper age limit. Thereby, by this notification, you are debarring a large chunk of the আমাদের নেট সেট পিএইচডি পাস করা, তারা এতে অ্যাপ্লাই করতে পারছে না, অংশগ্রহণ করতে পারছে না। আমার মনে হয় এই জিনিসটা ওভারঅল একটা লুক আপনার নেওয়া দরকার। We are there to help you. Don't go by what, yes, of course, the officers are there to guide you. But in this auspicious place, they will misbrief us with data that is not acceptable. You search. You are higher education, highly qualified minister. You search and get this thing corrected. The reply that you have stated over here is, I'm sorry to say, is incorrect, is not factual. Fact is something else. এবং আমি দুঃখ নিয়ে বলছি,
মুখ্যমন্ত্রীকে দিয়েও যখন ওই দপ্তরটি ওনার হাতে ছিলেন জানুয়ারি মাসে ওই 60:1 ওনাকে পাঠ করানো হয়েছে, which is incorrect. Please get it checked. Don't believe me, but I know this is the statement that you have stated over here is incorrect. To get your facts corrected, and তারপরে দেখবেন এই যে ফ্যাক্টস এন্ড ফিগার্স গুলো আপনি বলেছেন, আপনি দেখবেন বিশাল একটা ঘাটতি আমাদের ঠিক আছে প্রফেসর নিয়োগের ব্যাপারে। ঠিক আছে, থ্যাংক ইউ। মন্ত্রী সাহেব কিছু বলবেন? মাননীয় বিরোধী দলের নেতা যে বিষয়টা রাখলেন অধ্যাপক, অতিথি অধ্যাপক এবং সহকারী অধ্যাপকের বিষয়ে, সেটা তো শুধুমাত্র আমাদের ইউজিসি রুলস আমাদের রাজ্যের জন্য নয়, ইউজিসি রুলস আমাদের সারা দেশের জন্য। অধ্যাপক, নিয়মিত অধ্যাপক, অতিথি অধ্যাপক, সহকারী অধ্যাপক সারা দেশেই আছে এবং তার জন্য একটা রুলস আছে, সেই রুলস অনুসারেই সেটা হয় এবং সেই রুলস মেনেই আমরা সেগুলোকে নিয়োগ দিয়েছি। মাননীয় কল্যাণী সাহারাই যে তথ্যটা আমার কাছে চেয়েছেন, আপাতত এই তথ্যটা নেই, পরবর্তী সময়ে অবশ্যই আমি সেই তথ্যটাও আমি বার করব। আর বাকি আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন যেটা বলেছে, আমার কাছে তো এখন এই তথ্যই আছে যে স্কুল এডুকেশনের ক্ষেত্রে বর্তমানে যে জাতীয় শিক্ষানীতি সেই রুল অনুসারে স্কুলের ক্ষেত্রে 30:1, ইউজিসির ক্ষেত্রে আমাদের 60, জেনারেল ডিগ্রি কলেজের ক্ষেত্রে 60:1, প্রফেশনাল কলেজের ক্ষেত্রে 30:1 এবং টেকনিক্যাল কলেজের ক্ষেত্রে সেটা 25:1। এটি আমার কাছে আছে। তারপরেও যদি মনে হয় আমি অবশ্যই সেটা দেখব, যদি কোনো ঘাটতি থাকে অবশ্যই সেটা পূরণ করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের স্টুডেন্টরা যাতে, ছাত্রছাত্রীরা যাতে শিক্ষকের অভাবে তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে সেটা যাতে না হয়, তো সেটা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যতটা সম্ভব অন্তত ছাত্রছাত্রীদের স্বার্থে সেটাকে পরিপূর্ণ করা। ঠিক। নেক্সট কোশ্চেন শ্রী সুদীপ সরকার। মাননীয় স্পিকার স্যার, উত্তরটা দেওয়া হয়েছে, সেখানে 23,400 জন আছে, সেটা আগের রিপোর্ট, যেটা রিপোর্ট আপডেট করা হয়েছে তখন আরো 16 জন এখানে বেড়েছে, তো এটা একটু সংশোধন করে। ওনার দ্বিতীয় প্রশ্ন, ছাত্র ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? উত্তর, ছাত্র ভর্তির ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো বিশেষ সমস্যা দপ্তরের নজরে আসেনি। তৃতীয় প্রশ্ন, থাকলে কোন কোন কলেজে আছে? 2 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্নই আসে না। সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন, স্বাভাবিক, এটা পরিষ্কার 22 তারিখ, সে কারণেই করা হয়েছে, এটা অলরেডি ইমপ্লাইড। তো সুদীপ বাবু যে কথাটা বলেছেন যে প্রধানমন্ত্রী আসবেন, সে কারণে সেদিন হাউসটা হলো না, এটা কিন্তু একটা সেরকম একটা ভালো মেসেজ গেল না। অর্থাৎ হাউস না, আপনি প্রয়োজন তাহলে একদিন এগিয়ে আসতেন। আমি বলি প্রধানমন্ত্রী আসবেন, স্বাভাবিক আপনারা মন্ত্রিসভা এবং বিধায়করা অনেকেই যাবেন, যেতে হবে। তাহলে আজকের এই এটা আগামীকালে শুরু করে এই 2 দিন করা যেত। আজকেরটা না তো প্রোগ্রাম ছিল, যখন গভর্নর সামন করেছে তখন কি গভর্নর জানতো? একটা প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল ব্রাদার। যাই হোক, বি প্র্যাকটিক্যাল, সামন করেছে 15 ডেজ বিফোর, তখন কি প্রোগ্রাম ছিল? আচ্ছা, আমি শেষ করি না। প্রধানমন্ত্রী আসবেন এই কথাটা, এটা তো গভর্নর সাহেব জানার আগে তো মন্ত্রিসভা আগে যান, মন্ত্রিসভায় তো ডেট সুপারিশ করে গভর্নর সাহেব পাঠান, আর প্রধানমন্ত্রীর আসার তারিখ তো হঠাৎ করে হয়, নিশ্চয়ই অনেক আগে থেকে প্ল্যানিং হয়েছে। আমি তার কথা বলছি, ঠিক আছে, আপনি যে কথাটা বলছেন এখন তো অলরেডি ডিফাই হয়ে গেছে, প্রপোজাল এসছে, আমাদের এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু এটা অ্যাভয়েড করার যেত না, অ্যাভয়েড করার যেত না, এটা প্রিপন করে দিত জাস্ট, ঠিক আছে, তাহলে এটা হয়ে যেত। ঠিক আছে, ওকে। আমি এখন ভোটে যাচ্ছি। অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যবৃন্দ,
জঙ্গিবাদ দমনে অপারেশন সিন্দুরের সাফল্যে অভিনন্দন সূচক প্রস্তাব। গত 22 এপ্রিল 2025 ইংরেজি কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট কট্টরপন্থী সন্ত্রাসবাদীরা নিরীহ পর্যটক সহ মোট 26 জন, এর মধ্যে 25 জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিককে নির্মমভাবে হত্যা করে। এই নৃশংস হত্যাকাণ্ড সমগ্র দেশবাসীকে গভীরভাবে শোকাহত করে তোলে। আমি এই সভায় এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পরপরই ভারতীয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দ্ব্যর্থহীন ভাষায় দেশবাসীকে জানিয়েছিলেন, ভারত এই ধরনের জঙ্গি হামলাকে কোনোভাবে আর সহ্য করবে না। এই ঘটনায় যুক্ত জঙ্গিদের এবং তাদের পৃষ্ঠপোষকদের সমুচিত জবাব দেওয়া হবে। জঙ্গিরা যেখানে লুকিয়ে থাকুক না কেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে অবগত করেছিলেন। অবশেষে কাশ্মীরের গণহত্যার প্রতিবাদে এবং জঙ্গি দমনে ভারতীয় সেনাবাহিনী গত 7 মে 2025 গভীর রাতে অপারেশন সিন্দুর অভিযান সংগঠিত করে। সুপরিকল্পিত এই অভিযানে পাকিস্তানের অভ্যন্তরে থাকা বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ও প্রশিক্ষণ শিবিরকে ধ্বংস করে দেওয়া হয়। এই অভিযানে পাক সেনার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যাপক সংখ্যক সন্ত্রাসীরা হতাহত হয় বলে জানা গেছে। পরদিন পাকিস্তান ভারতকে লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করলে ভারতীয় সেনা, নৌ ও বায়ুসেনার সম্মিলিত পরিচালনায় ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাতে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও পাকিস্তানের নাগরিকের উপর কোনো আঘাত ছাড়াই সফলভাবে এই অভিযান সম্পন্ন করা হয়। পাকিস্তানের প্রতিটি আক্রমণকে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানরা অত্যন্ত সাহস ও দক্ষতার সঙ্গে প্রতিহত করেছে। কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই ভারতবর্ষ সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির গৌরবোজ্জ্বল বিষয় উপলক্ষে ত্রিপুরা বিধানসভা, মাননীয় প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার প্রধান সহ বিএসএফ এর প্রধান এবং মাতৃভূমিকে সুরক্ষিত রাখার শপথ নেওয়া সকল বীর জওয়ানদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছি। এই পাঠ্যটা এটা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, ইট ইজ সোল হিজ ন্যাশনাল ক্রীড়া দিবস শুনুন, তাহলে আপনি জেনে রাখুন। আরে আপনি আমার কথাটা শুনবেন তো। আমি এই দপ্তরের মন্ত্রী হিসাবে আপনাকে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এবার যখন আমরা জাতীয় ক্রীড়া দিবস পালন করি সেদিনও ওনাকে সম্মান করা হয়েছে মঞ্চে উঠিয়ে এবং আর্থিকও সাহায্য করা হয়েছে। ঠিক আছে। ডেপুটি স্পিকার মহোদয় এবং মাননীয় সদস্য এবং সদস্যবৃন্দ, অভিনন্দন সূচক প্রস্তাবটি হল ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার সফল মহাকাশ অভিযান সম্পর্কে। I am sure honorable member will definitely appreciate this because there is no prize for this. আজ আমরা ভারতীয় মহাকাশ অভিযাত্রার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মুহূর্তের সাক্ষী। আমাদের প্রিয় দেশ ভারতের গর্ব, ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন তথা মহাকাশচারী শুভাংশু শুক্লা এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন। ইতিপূর্বে আমাদের দেশের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা 1984 সালের 3রা এপ্রিল মহাকাশে অর্থাৎ চাঁদে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট অবস্থান করে ভারতবর্ষকে গৌরবান্বিত করেছিলেন। গত 25 জুন 2025 তারিখে শুভাংশু শুক্লা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশে কেনেডি স্পেস সেন্টার থেকে অপর 3 জন মহাকাশচারীর সাথে মহাকাশ যাত্রা শুরু করেন এবং ওনারা
26শে জুন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে নিরাপদে পৌঁছেন। 20 দিন 2 ঘন্টা 59 মিনিটের মহাকাশ অভিযানে তিনি সেখানে প্রায় 18 দিন অবস্থান করে অসংখ্য গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেন। এই সময়ে শুভাংশু শুক্লা প্রায় 60টি বৈজ্ঞানিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন, যার মধ্যে অন্তত 7টি পরীক্ষা ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো কর্তৃক নির্ধারিত। তার গবেষণার মাধ্যমে জীববিজ্ঞান, উপকরণ বিজ্ঞান, মহাকাশ প্রযুক্তি এবং মানব দেহের উপর মহাকাশ পরিবেশের প্রভাব সংক্রান্ত অমূল্য তথ্য অর্জিত হয়েছে। অবশেষে মহাকাশ থেকে 15 জুলাই 2025 তারিখে শুভাংশু শুক্লা সহ অপর 3 মহাকাশচারী অভিযানের সফলতায় খুবই উচ্ছ্বাসিত হয়ে হাসি মুখে এবং সুস্থ শরীরে নির্বিঘ্নে আটলান্টিক মহাসাগরের নির্ধারিত স্থানে অবতরণ করেন। লখনৌ শহরের সন্তান শুভাংশু শুক্লার পিতা শ্রী শম্ভুদয়াল শুক্লা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মাতা শ্রীমতী আশা শুক্লা একজন গৃহিণী। শুভাংশু ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে কম্পিউটার সায়েন্স বিটেক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এ এমটেক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ও একজন দক্ষ টেস্ট পাইলট হিসেবে কর্মরত আছেন। ভারতের কৃতি সন্তান শুভাংশু শুক্লার এই ঐতিহাসিক সাফল্যে সমগ্র ভারতবাসী আজ খুবই গর্বিত। ত্রিপুরা বিধানসভা এই অসামান্য সাফল্যের জন্য শুভাংশু শুক্লাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছে এবং তার সুস্বাস্থ্য ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে। রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর বা বিদ্যুৎ নিগমের মাধ্যমে স্মার্ট মিটার বসানোর নামে যে একটা উদ্যোগ চলছে, এতে ভোক্তাদের অসম্মতি সত্ত্বেও বিভিন্ন জায়গাতে এটা বসানোর চেষ্টা হচ্ছে এবং এটা বসানোর যে ইমিডিয়েট তার অ্যাব্রাপ্ট হিসাবে অস্বাভাবিক আরবিট্রারি বিদ্যুৎ বিল এবং আরো নানা ধরনের যে ডিসক্রিপেন্সিস অ্যারাইজ করছে, যেটা ত্রিপুরা রাজ্যের জনগণ মোটেই গ্রহণ করছে না। স্মার্ট মিটার অবশ্যই এটা এক ধরনের যে নতুন প্রযুক্তির ব্যবহার, নতুন নতুন প্রযুক্তি আসুক, তা রাজ্যেও লাগু করা হোক, এসবের কোনো সন্দেহ নেই, কেউ বিরোধিতাও করবে না। কিন্তু এই স্মার্ট মিটার এটার মনিটরিং ব্যবস্থা, তার নেগেটিভ এবং পজিটিভ যে অ্যাসপেক্টগুলো, যাতে ভোক্তাদের নাগরিকদের তাদের স্যাটিসফ্যাকশন আনতে পারে, তার সাথে একই সাথে রেভিনিউ আর্নিং জেনারেশন এটাও যাতে হয়, সবটা দেখেই প্রস অ্যান্ড কনস আরো ভালোভাবে যে ভাবনা চিন্তা করে পাবলিক হিয়ারিং করে এটা লাগানো উচিত ছিল। কিন্তু এটা করার ফলে এমনিতেই রাজ্যে বিদ্যুতের বেহাল অবস্থা, দিনে অসংখ্যবার ইন্টারাপশন হয়, তারপরে এই প্রযুক্তির ব্যবহারে একটা অসহনীয় অবস্থা সারা ত্রিপুরা রাজ্যে প্রায় প্রতিদিন আমরা লক্ষ্য করছি যে মানুষ রাস্তায় নেমে তার প্রতিবাদ করছে। বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন অফিসগুলোতে সেখানে নিরীহ কর্মচারীদের উপরে সে খুব গিয়ে পড়ছে, এটা বাঞ্ছনীয় না। যদি কাজে এটা সম্পর্কে রাজ্য সরকার এটা পুনর্বিবেচনা করা এবং এ সম্পর্কে নাগরিকদের সম্পূর্ণ সেরকম স্যাটিসফ্যাকশন না করার আগে
এটা ইনস্টলেশন এটা স্থগিত রাখা, তার সাথে যে বিদ্যুতের মাসুল বাড়ানো হয়েছে ব্রাকলি, এটাও বিবেচনা করার জন্য আমি দাবি জানাচ্ছি। এ সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এটা এই হাউসকে আশ্বস্ত করবেন কিনা। কোঅর্ডিনেশন করতে পারত জানি না, তারপরেও স্টেটমেন্ট ডিটেলস আলোচনার জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয় সময় দিলে 23 তারিখে আমি আলোচনা করব এবং অ্যালট করার জন্য আমি অনুরোধ করছি যাতে 1 ঘন্টা আলোচনা করা যায়। সম্প্রতি ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অন লাস্ট 28 অগাস্ট একটা ডিভিশন বেঞ্চ chaired by Justice J.K. Maheshwari and Justice Rajesh Bindal, তারা একটা দীর্ঘ একটা মামলা রায় দিয়েছে। মামলাটা হলো বিফোর 2018 ডিড এন্ড গন, এই সময়তে অনেকগুলো দপ্তরে রিক্রুটমেন্ট প্রসেস তারা শুরু করেছিলেন এবং বেশ কয়েকটা দপ্তরে রিক্রুটমেন্ট প্রসেস এটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু অন দ্য ভার্জ অফ দি ইলেকশন ঘোষণা না হলেও সেরকম ভাবে তার আগে প্রসেস শেষ হলেও আর কিছু অলরেডি ইলেকশন প্রসেস শুরু হয়েছে, সে কারণে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অল টুগেদার এই সংখ্যা অ্যারাউন্ড 20,000 এটা বিভিন্ন দপ্তরে আছে, টিপিএসসিও আছে। তো সেই জায়গায় রিসেন্টলি সেখানে কয়েকটা দপ্তরে হোম ডিপার্টমেন্টের টিএসআর, তারপর পুলিশ আর টিপিএসসি, ইন্সপেক্টর অফ বয়লার্স, এরকম কিছু দপ্তরে সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে যে এখানে কোনো ধরনের ইরেগুলারিটিস হয়নি। গভর্নমেন্ট একটা কতগুলো ক্ষেত্রেতে একটা সুনির্দিষ্ট টাইম বলে দিয়েছে, এই সময়ের মধ্যে কোনোটা 2 মান্থস, কোনোটা 3 মান্থস, কোনোটা 4 মান্থস স্টেট গভর্নমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি স্যার গভর্নমেন্টের তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই সম্পর্কে যে গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে, কবের মধ্যে যারা এই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে এরকম প্রায় 20,000 পোস্ট অল টুগেদার, সেখানে তার মধ্যে এই কটা ডিপার্টমেন্টের কখনের মধ্যে এবং এখানে কতগুলো ক্ষেত্রে তো একদম টাইম বাউন্ড বলে দিয়েছে। এটা এডুকেশন আছে, টিপিএসসি আছে, এই হোম আছে, সরকার সে ব্যবস্থা গ্রহণ করবেন, এটা এই হাউসকে স্পষ্টীকরণ দেওয়া। আমাদের বিরোধী দলনেতা মহোদয় জিতেন বাবু যে সেটা বলেছেন, সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট, এটা পুরো যতক্ষণ ধরে ভার্ডিক্টটা পুরো না পড়বো, পড়ার পরে তারপরে যারা আমাদের লয়াররা আছেন, অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে তাদের সাথে বসে পুরো বিষয়টা জেনে তারপরে আমি তার উত্তর দিতে পারব। ঠিক আছে স্যার, আমার প্রশ্ন হলো যে এখানে কতগুলো ক্ষেত্রে একদম স্পেসিফিক একটা টাইমও দিয়ে দিয়েছে। অবশ্যই গভর্নমেন্টকে তো স্বাভাবিক তার কাউন্সিলরদের সাথে, লয়ারদের সাথে ডিসকাস করতেই হবে। কাজে এগুলি করার পর সুপ্রিম কোর্ট যেরকম নির্দেশিকা দিয়েছে ইনটু সেরকম হবে কিনা। যদি সুপ্রিম কোর্ট থেকে ভার্ডিক্ট দিয়ে থাকে উপায় থাকবে না, তো ওইভাবেই করতে হবে, এটা তো স্বাভাবিক। এবার তার কোনো কথা ওঠে না। এবার একটি ঘোষণা, মাননীয় সদস্যগণ নির্ধারিত কার্যসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী বারবার বলেন, সব রতনবাবু মাথা নাড়ছেন, রতনবাবু বলেন ঠিক আছে, পরবর্তীকালে দেখা যাবে। পরবর্তীকালে কি হবে, আপনি আজকে চেয়ারে আছেন, 2 দিন আগে অনেকে ছিল, এটা আমি জানি। আমার বক্তব্য হলো স্যার, ড্রাগ সম্বন্ধে কিছু আলোচনা হবে না কেন? আই উইল টেক ম্যাক্সিমাম 15 মিনিটস টাইম। আলোচনা হবে না সেটা বলা হচ্ছে না তো, না আলোচনা স্যার, আমি মাননীয় চেয়ারম্যান স্যার, আমি আপনাকে একটা কথা বলি, আপনি শিক্ষিত লোক, আপনি বুঝবেন
রঞ্জিত বাবু টপিকটা থাকো, আমি ইম্পর্টেন্ট দিয়েছেন, কিন্তু ড্রাগের উপর এটা আপনি কি করে এই করেন স্যার? আপনি তো তাইলে মুখ্যমন্ত্রীর এগেন্সটে যাচ্ছেন, তাইলে আপনি প্রধানমন্ত্রীর এগেন্সটে যাচ্ছেন। ঠিক আছে না স্যার, আপনি পুনরায় বিবেচনা করার জন্য আমি স্যার অনুরোধ করছি। রঞ্জিত বাবু অ্যাকসেপ্ট করছেন, খুব ভালো। ওনার টপিকটা কি, আর বিষয় সাবস্টেন্সটা কি? ঠিক আছে, আমি বললাম তো পরবর্তীকালে দেখা হবে। আপনার এই বিষয়টা দেখবো আমরা, পরবর্তীকালে সেটা দেখা যাবে, আপনার মনে থাকবে। মনে থাকবে বলছি তো। আরে চৌধুরী বাবু বলছেন ওই বিষয়টা কি, আপনার বিষয়টা বোধ হয় অনুগ্রহের বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, মাননীয় চেয়ারম্যান স্যার, আরে বিষয়টা কি? শুধু বিষয়টা হলো ত্রিপুরা রাজ্যের জনজাতি জনগণের সামগ্রিক উন্নয়ন লক্ষ্যে। এটা না, এটাই তো ঠিক আছে। রাজ্য সরকার এবং ত্রিপুরা মাথার রাজনৈতিক দলের মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়নে অগ্রগতি। একদম কারিগরি ঠিক চিন্তা করেছেন, অ্যাকসেপ্ট ঠিক করেছেন। আরে আমার না, ঠিক আছে ঠিক আছে, বসেন, পরবর্তী সময় দেখা যাবে। যারা আউটসোর্সিং হিসেবে কাজ করছেন তাদের কথাটা উল্লেখ করতেন, আরো বেশি খুশি হতাম। However, আমার মনে আছে ভিশন ডকুমেন্টের কথা বলেছেন 2018 সালে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটা ক্যাবিনেট সিদ্ধান্তে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে প্রক্রিয়া চলছিল সেটা উইথড্র করে নেওয়া হয়। এই মর্মে इससे बेहतर कुछ हम आने वाले दिन में लाएंगे। কিন্তু আজকেও আমরা নতুন একটা সার্কুলারের আশায় অনিয়মিত কর্মচারীরা বসে রয়েছে। সরকারের দৃষ্টিভঙ্গিটা কি যে সার্কুলারটা উইথড্র করে নেওয়া হলো, তারপর তো আর কোনো সার্কুলার বেরোলো না। এই যে বিশাল সংখ্যক অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তাদের সম্পর্কে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গিটা কি দয়া করে মাননীয় অর্থমন্ত্রী জানাবেন। অনিশ্চয়তা চতুর্দিকে, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার, তাদের ঘরে যে সমস্ত ছেলে মেয়েরা জন্মেছে তাদেরও সঠিকভাবে পড়াশোনা হচ্ছে, আনসার্টেন ফিউচার তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। কাজেই এই সরকারের দৃষ্টিভঙ্গিটা কি আজও আমরা জানতে পারলাম না। আউটসোর্সিং এর কথা আমি এই কারণে বলেছি যে very recently সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন এবং রায় পরিষ্কারভাবে বলেছেন যে আউটসোর্সিং বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রত্যেকটি স্টেট গভর্নমেন্টকে, এবং এই সুপ্রিম কোর্টের অর্ডার আমার হাতেও রয়েছে। কারণ ওনারা মনে করেন দিস ইজ নিয়ার এক্সপ্লয়টেশন of human resource। সামান্য আমি বলবো যারা আউটসোর্সড তারা যারা রেগুলার কর্মচারীর থেকে বেশি কাজ করেন, টাকাটা কে দিচ্ছে? এই যে টাকা যারা আউটসোর্স, যারা টাকাটা পাচ্ছে আলটিমেটলি সরকার দিচ্ছে। সরকার দিচ্ছে ভায়া মিডিয়ার মাধ্যমে। আর ভায়া মিডিয়া যদি পুরোটা টাকা দিত তাহলেও বুঝতাম। ভায়া মিডিয়া একটা বিশাল টাকা প্রত্যেক জন থেকে তারা রেখে দিচ্ছে। তাহলে লসটা কার?
লসটা কিন্তু আমার রাজ্যের সরকারি শুধু আউটসোর্স তাদের না, আমার রাজ্যের পার ক্যাপিটা ইনকামের উপর প্রভাব পড়ছে, জিডিপির উপর প্রভাব পড়ছে, মার্কেটের টাকার শর্টেজের উপর প্রভাব পড়ছে। এই টাকাটা মিডলম্যান একটা বড় টাকা নিয়ে যাচ্ছে। এই যদি এই যে 4-5 হাজার টাকা যেটা কেটে নিচ্ছে, আরো বেশি, অনেক ক্ষেত্রে তো আরো বেশি। আমি জানি এই বিধানসভার মধ্যে আউটসোর্স রয়েছে, প্রত্যেকটি দপ্তরের মধ্যে আউটসোর্স রয়েছে। যেই টাকা সরকার দিচ্ছে এদের পার হেড প্রত্যেক থেকে অন এন এভারেজ 7,000 to 8,000 করে কেটে রাখছে ওই এজেন্সিগুলো। এরা ফুলে ফুলে পাচ্ছে এবং অধিকাংশ ব্যতিক্রম 1-2 ছাড়াও অধিকাংশ বহিরাজ্যে। তো লস টাকা আমার রাজ্যের মানুষের, যারা আউটসোর্স তাদের কাজ তারা বেশি করছে, কাজের সমবেতন। জাস্ট এই সরকারটা আমার মনে হয় একটু শুধু মানবিক দৃষ্টিভঙ্গি শুধু না, লজিক্যাল কনক্লুশন আপনাদের আসতে হবে। মাননীয় সদস্য 1 মিনিট সময়টা বাড়িয়ে নিয়ে যান। মাননীয় আরবি মহোদয় সময়টা বাড়িয়ে নিয়ে যান। সময়টা বাড়ানো হলো, প্লাস চলতে থাকবে। এই যে সুপ্রিম কোর্টের যে অর্ডার both for outsourced as well as অনিয়মিত কর্মচারীদের, আমার মনে হয় সরকার একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের যে আনসার্টেনিটি তারা করে বেড়াচ্ছে এটা সমাধান এগিয়ে আসে। নতুন ভাবে অনিয়মিত কর্মচারীদের জন্য সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, কোনো সার্কুলার, কোনো নোটিফিকেশন সরকারের তরফ থেকে, ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে, এটা কি আমরা জানতে চাই। আউটসোর্স এই সুপ্রিম কোর্টের অর্ডারের প্রেক্ষিতে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি এবং সরকার কি করতে চাইছে, দৃষ্টিভঙ্গি থাকবে তো যে হ্যাঁ আগামী নেক্সট 5 years এর মধ্যে যারা আউটসোর্স রয়েছে আমরা এদেরকে আস্তে আস্তে আমরা আমাদের সরকারের অধীন নিয়ে নিই, কিংবা যারা অনিয়মিত রয়েছে আমরা আগামী 7 years এর মধ্যে, 5 বছরের মধ্যে, 6 বছরের মধ্যেও আমরা সবগুলোকে আস্তে আস্তে রেগুলারাইজ করে নেব। আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমি অনুরোধ করব সরকারকে একটু নড়ে চড়ে বসার, টু ফিল দ্য পেইন অফ দোজ হু, যাদের ফিউচার আনসার্টেনিটি তারা করে বেড়াচ্ছে, টু ফিল ফর দ্যাম। আর শুধু তারাই এফেক্টেড না, তাদের জেনারেশন নেক্সট এফেক্টেড, দারুণভাবে প্রভাবিত হচ্ছে। এখন কাজে এই প্রস্তাব যারা সুদীপ বাবু এনেছেন ভেরি ভেরি সময়োপযোগী, এবং সরকারকে আমার অনুরোধ থাকবে আমাদের দলের তরফ থেকে, আমাদের বেঞ্চের তরফ থেকে অনিয়মিত কর্মচারী এন্ড আউটসোর্স যারা রয়েছে তাদের ব্যাপারে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি আপনারা এখানে উত্থাপন করুন, এবং নট অনলি এখানে পেশ করা, আপনি ব্যবস্থাপনা এবং কার্যকরী ভূমিকা আপনারা অবতীর্ণ হবেন, এই প্রত্যাশায় রাখছি। ধন্যবাদ আপনাকে। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী অশোক মিত্র মহোদয়। এখন আমি মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হলো, এই সভা প্রস্তাব করছে যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব মাননীয় সদস্য শ্রী সুদীপ সরকার কর্তৃক আনিত রেজলিউশনটি সভা কর্তৃক বাতিল বলে গণ্য হবে।
এই সভা আগামী 23 সেপ্টেম্বর মঙ্গলবার 2025 তারিখ বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল। নমস্কার সবাই। উৎসব আসছে, স্বাভাবিক আনন্দ ফুর্তি হবে, মাইকাই বাঁধবে, কিন্তু এই হাউস আমরা মাননীয় সদস্য সুশান্ত দেবের আমিত্ব একটা কলিং অ্যাটেনশনের প্রেক্ষিতে একটা জোরালো সিদ্ধান্ত ঘোষণা হয়েছিল যে ডিজে, জকি, মাইক এগুলো ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়। স্যার আমি কেন বলছি, আমি যে জায়গায় আমার বাড়ি, রাস্তার পাশে আমার বাড়ি, স্যার এই পুজো শুরু হওয়ার আগে এবং পরে কটা দিন বাড়ি ঘরে থাকার দায়। স্যার এটা গভর্নমেন্ট ডিসিশন দিয়েছেন, জারি করেছেন, সে অনুযায়ী একটা রেস্ট্রিকশন জারি করা হোক কিনা, এই জন্য মাননীয় এনভায়রনমেন্ট মিনিস্টার প্লিজ। মাননীয় বিরোধী দলনেতা যেটা বলেছেন, I was also in the house at that time, and you will definitely appreciate. Last year, I called all the club leaders, secretaries, presidents, DM, আমি নিজে ছিলাম, and pollution control board-এর যা যা গাইডলাইন মানার জন্য কিন্তু DM দের এটা তদারকি করার জন্য বলেছি। Since you are telling that besides your house all these things are happening, definitely I take it seriously and I inquire about it.